বাবা জানেন দিতে পারেননি, কিন্তু স্কোর করে দিয়েছে, এরকম একটা কোনো ব্যাপার। পরবর্তীকালে যেটা আয়রন, যেদিন আমার ন্যাশনাল জিওগ্রাফি ওদের তরফ থেকে উপহার হিসেবে পেল, সম্মান দক্ষিণা তো আগে পেয়ে গেছি, বড় বই সুন্দর প্যাক করে এলো। বাবাকে দেখাচ্ছি, বয়স হয়ে গেছে তখন, প্রায় অন্ধ, দেখতে পারেন না, শুধু বইটা হাতে নিয়েছেন, হাত গোলাচ্ছে, বলছে যে পায়ের তলায় সাধু এই চুইটা, আচ্ছা আচ্ছা খুব ভালো ছেটেছে না, পৃষ্ঠাগুলো তো খুব দামি পেপার মনে হচ্ছে, বাবা এত ওয়েট। ছেলে বাবা হাতে নিলেন, কিন্তু সচক্ষে দেখতে পারলেন না। ওই বলে পরের জন্মের জন্য তোলা রইল হয়তো। একটি মেয়ে, একজন একটি ছেলে বললো যে স্যার ও মেয়েটি যদি ফেসবুকে একটা না ছাড়তে পারে, ও কোনো আউটিংটা করতেই পারে না, একটা অনুমতি দিলাম। খেতে বসেছি দুপুরবেলা, সেদিন লেট লাগ, 3টের সময় খেতে বসেছি, 4টের সময় শেষ হচ্ছে। আজ থেকে বলছি 10-12 বছর আগে, স্যার 12,000 লাইক। এবার অন্য ছেলেগুলো বলছে স্যার আপনি ওকে অ্যালাউ করলেন, আমাদের করলেন না, পাবো। তাহলে সত্যি তো বাজে। রাত্রিবেলা বললাম ঠিক আছে তোদের দিলাম, ছেড়ে দিই। ঘটনা চক্রে মেয়ে কম ফটোগ্রাফার গেছিল সেই সময়টা, ছেলে বেশি। ছেলেদের লাইক সংখ্যা সেম ছবি, 2, 5, 6। আর জেন্ডার 2, 3টে থেকে বন্ধুত্ব ভুলে যাও, কয়েক হাজারে পৌঁছে দিতে পারে। তুমি মেয়ে বলে বলছি, আমার ছেলে মেয়েদের বলা এটা খুব লঘু কথা হয়ে যাবে, কিন্তু আমি এটা খুব খুঁটিয়ে দেখেছি বলে বলি যে যদি দেখিস যে আমার কোনো ছবি লাইকস মেয়েদের বেশি, সবটা এটা অন্যরকম ভাববি না, এই নয় যে প্রেম করবো, বিয়ে করবো, ভালোবাসবো, এরকম টাইপের নয়। ছবি কোথাও দুর্বলতা আছে। আমি জেনারেলি পেয়েছিলাম বলতে পারি এই সময় ছেলে মেয়ের আলাদা করে ভোট দেওয়া, মেয়ে ভোট দিলেও এক, ছেলে ভোট দিলেও এক। কিন্তু তুমি নিজেও সার্ভে করে দেখবে, তুমি একটা কবিতা লিখে ছেড়ে দাও, তোমার পুরুষের কটা প্রশংসা আসছে, মেয়েদের কটা প্রশংসা আসছে, মাইনরিটি দেখো ধরা পড়ে যাবে। আমি মাইনরিটি দেখি। আজ দারুণ একটা ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে। কেন? তৃতীয় নয়ন কিচ্ছু বুঝছেন না। নমস্কারকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এমন একজন ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পেয়ে গেছি, যিনি কলকাতা এবং পশ্চিমবঙ্গের থেকে ন্যাশনাল জিওগ্রাফিক তার ফটো সিলেক্টেড হয়েছে। এমন একজনের সাথে আজকে আড্ডা দেব, এবং তিনি কে ধীরে ধীরে আপনারা জানতে পারবেন। আসুন পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের অতিথি শিল্পী ফটোগ্রাফার অতনু পাল। নমস্কার। নমস্কার। হ্যাঁ, বাড়িটাতে ঢোকার সঙ্গে সঙ্গে মানে আমি যেভাবে তৈরি হয়ে এসেছিলাম আমি পুরো গেঁটে গেছি। মানে বাড়িটা এত সুন্দর। আর একজন, এটা আমি বলতে চাই যে একজন সত্যি শিল্পী হতে গেলে একজন ভালো মনের মানুষ আগে দরকার, এবং উনি এত ভালো মনের একজন মানুষ। খুব স্বল্প সময়ের জন্য মানে আমি কথা বলে মানে বলছিলাম আর কি, যতটুকুনি আলাপ পরিচয় হলো, এত ভালো মানুষ, মানে এটা আমারও প্রাপ্তি আজকের একটা বিশাল বড়। তো আলাপচারিতা তো চলতেই থাকবে। আমরা প্রথমে বলি, মানে এই বাড়িটাতে ঢুকে তো আমি পুরো একদম মানে একটা কিরকম একটা নস্টালজিক হয়ে পড়েছি। একটু মানে আপনি আপনার বেড়ে ওঠাটা একটু যদি বলেন। বেড়ে ওঠা না, এটা হচ্ছে ধরো আমি সবসময় বলি আমার জন্ম হচ্ছে একটা ভাঙা বনে বলতে বাড়ির তো অত্যন্ত মানে ঐতিহ্যপূর্ণ একটা বাড়ি, উত্তর কলকাতা, বিকেপাল এভিনিউ, বিকেপাল পার্ক, বিকেপাল ইনস্টিটিউট, বিকেপাল লেন, বিকেপাল রোড ছিল এক সময়, তাদেরই ওই সেই বিকেপালেরই এটা বাড়ি একটা অংশ। আমাদের যেহেতু শাখা প্রশাখা অনেকটা বড়, হাওড়া থেকে আরম্ভ করে কলকাতার বিভিন্ন প্রান্তে আমাদের এরকম জায়গা ছড়িয়ে রয়েছে। এই যে উঠানে বসে কথা বলছি, এরকম উঠানের সংখ্যা শুধু এই অংশেই প্রায় 7-8টা, তারপর তো অন্যান্য বাড়ি আছে,
বিভিন্ন শরিকেরা থাকেন। এইবার হচ্ছে বটকৃষ্ণ পাল, বিকে পাল নামটাই বেশি প্রচলিত। অ্যাকচুয়াল পুরো নামটা হচ্ছে বটকৃষ্ণ পাল। যে সময় যেভাবে বটকৃষ্ণ পালের নাম এতে আসে, খুব হতদরিদ্র অবস্থা থেকে, মানে এতটা দরিদ্র অবস্থার মধ্যে ছিলেন, রাস্তায় শিশি বোতল ধুতেন এবং সেই শিশি বোতল বিক্রি করে তার জীবন শুরু হয়। করতে করতে হাওড়ার মামার বাড়িতে, আমাদের আদি বাড়ি যার জন্য হাওড়া বলা হয়, এটা তো শোভাবাজার অঞ্চলে কাজ করছে, এখনও হাওড়াতে অনেক শরীররা থাকেন। তা করতে করতে একটা সময়, সেই সময় একটা গাঁজা, আফিম, মদ তার ব্যবসা করে। ওইটা থেকে করতে করতে ঘটনাচক্রে আমরা হচ্ছি, যেমন স্বর্ণবেনে আছে, বংশবেনে আছে, আমরা হচ্ছি গন্ধ, মানে গন্ধজাত যেসব দ্রব্য বিক্রি হয় সেখানে মদও যেমন আছে, বিভিন্ন মশলাপত্র আছে, এরকম ধরনের মানে গন্ধজাত যেগুলো সেই জায়গাতেই গন্ধ বলি। করতে করতে যখন বিকে পাল একটুখানি দাঁড়ালেন, তার একদিন অনুশোচনা হয় যে এত কষ্ট করে করলাম, শেষ পর্যন্ত আমার মদ, আফিম, গাঁজা এইসব বিক্রি করতে হবে। সেই সময়টা উনি বলেন ওষুধের ব্যবসা করবো। ওষুধের ব্যবসা শুরু করলেন। এই যে বাড়ির এই বৈভবের মধ্যে বসে আছি, আমরা মজা করে বলি ধামলা বাড়ি, এর যাবতীয় আসল যেটা প্রাপ্তি, একটা সময় কলকাতা যেমন ওই আমাদের কিছুদিন আগে করোনা এসেছিল, সেই সময় অধিকাংশ মানুষ মারা যেতেন ম্যালেরিয়ার ওষুধ পাওয়া যেত না। উনি বিভিন্ন কেমিস্টকে ধরে একটা ওষুধ করলেন, অ্যান্টি ম্যালেরিয়াল স্পেসিফিক বলে, এডওয়ার্ড অ্যান্টি ম্যালেরিয়াল স্পেসিফিক বলে। সেটা ম্যালেরিয়াটাকে প্রায় স্তব্ধ করে দিল, মানে মৃত্যু হারটাকে নামিয়ে দিল। এই যে গুডউইলটা ছোট্ট আরম্ভ করতে শুরু করলো, তখন তো অবিভক্ত ভারতবর্ষ থেকে, এখন পাকিস্তান, বাংলাদেশ, যাই হোক, থেকে এশিয়ার বহু জায়গায় ছড়িয়ে গেল। এবং আমরা মজা করে বলি যে করোনার ওষুধ বিক্রি নিয়ে অনেক বিতর্ক আছে, যদিও ম্যালেরিয়া আমরা সেই ভাগ্যবান সেই পরিবারের একজন হয়ে, যে বিতর্ক তো নয়, কত কত মানুষের যে প্রাণ দিয়েছিল এই বাড়ি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বৈভব বেড়ে ওঠা, এবং বটকৃষ্ণ পালের স্বপ্ন সফল হওয়া, যে মানুষ সেবা করবে এরকম একটা জায়গা। তার থেকেও মজার কথা, এটা অন্যদের শুনতে ভালো লাগবে, অদ্ভুত একটা ব্যবসায়িক ভঙ্গি ছিল। এই যে অ্যান্টি ম্যালেরিয়াল স্পেসিফিক পাওয়া যেত, সোম থেকে শনি বিক্রি হতো, সেটাও লাইন দিয়ে। উনি করলেন কি, রবিবার দিন করে দিলেন এই অ্যান্টি ম্যালেরিয়াল স্পেসিফিক যেটা টনিক ফ্রি, শুধু কি কোনো শিশি বোতলে দেওয়া হবে না, দেওয়া হবে কি আপনাকে কোনো গামলা, বাটি, ঘটি আনতে হবে, তাতে বড় বড় জ্বালা করে লাইন দেবে বিনা পয়সা। ভাবো মানে ব্যাপারটা এইরকম মানসিকতা, একটা হিট প্রোডাক্ট, বিভৎস হিট প্রোডাক্ট, যখন সেটা কেনার জন্য লাইন দিতে হচ্ছে, তার দম কতটা, মানে রোববার বিনা পয়সায়, অথচ এই জায়গা থেকে। এইবার হলো কি, সেটা দীর্ঘদিন চলেছিল। এবার এক শ্রেণীর মানুষ করলো, সেই সময়ও ছিল, লাইন দিয়ে ওষুধ তুললেন, তারা রাস্তাতেই বসে গেলেন। সোমবার দিন সকাল হবে, অন্য শিশি বোতলে করে কম দামে বিক্রি করতে আরম্ভ করলো, সেখানে প্রপার ঠিক মতো রাখাও হচ্ছে না। একেবারে এটা দেখলে তো মহা যাওয়া, কিন্তু উল্টো ছিঁড়ি হয়ে যাবে, মানে উপকার করতে গিয়ে এরকম ভাবে খানিকটা সেই অংশ তখন স্তব্ধ করতে বাধ্য হয়। কিন্তু এই যে মানব সেবা করেছিলেন, এবং তারপর প্রচুর সম্পত্তি করেন, জমি জমা, আমাদের ঠাকুমা দিদিমাদের মুখ থেকে শোনা, আমাদের বিভিন্ন বাগান বাড়ি ছিল, কোনোদিন কোনো শস্য আমাদের কিনে খেতে হতো, ফ্যাক্টরি ছিল, যে তুলো থেকে আরম্ভ করে, কাঁচি থেকে আরম্ভ, যা নিত্য চিরমানিক থেকে আরম্ভ করে যা, সবই আমাদের ফ্যাক্টরিতে আছে। এবার কত শাকসবজি আসছে, 2 ট্রাক 3 ট্রাক, আমাদের সব বাড়িকে দিয়েও দেখা যাচ্ছে হাফ ট্রাক কেন, কোয়ার্টার ট্রাক শেষ হচ্ছে না। এইবার করতে পাড়ায় মিলানো শুরু হয়ে যেত, তোমরা নিয়ে এখানে একটা, এই থেকে তখন নাম হয়ে গেল সাধু বটকৃষ্ণ পাল, এই মানব সেবার জন্য। এবার এই বাড়িতে আমার জন্ম। এবার একদিকে যেমন আনন্দিত এবং আহ্লাদিত, আরেকটা দিকে খুব কষ্ট, সেটা আর খুব বেশি বলার মতো কিছু নেই, সেটা দূরেই থাকুক। এই বাড়িতে জন্মেও, মানে আমি বলি আয়রন, ঘটনাচক্রে আমার বাবার সমর্থনে, বাবার সহযোগিতায়, মায়ের সোনা বিক্রি করে আমার জীবনের প্রথম ক্যামেরা কেনা, মাধ্যমিক এবং
তার আগে 7 থেকে 10 দিনের একটা হাঙ্গার স্ট্রাইক অনশন করে একটা সালিসি সভা বসেছিল, ঠিক আমরা যেখানে বসে আছি এই পেছনে ঠাকুর দালানে। তাতে বলা হয়েছিল, বাড়ির লোকেরা বলেছিলেন যে বারবার তো এরকম বায়না করা চলবে না, তোমায় তখনই বললাম একটা অহেতুক একটা কারণে, কোনো এই নয় যে বাবা নেশা ভাঙ করে উড়িয়ে দিয়েছেন বিলাসিতায়, জীবনে করেননি, 1 পয়সা রোজগার করলে 1 পয়সা আমাদের জন্য ব্যয় করেছেন। আমি মজা করে বলি, আগামী জন্ম বলে কিছু থাকে, যে বাবা আমাকে ভালো ক্যামেরা কিনে দিতে পারে, আমার চলার পথে অনেক ইচ্ছে ছিল, আমায় সহযোগিতা করতে পারেননি, যেন আগামী জন্ম বলে যদি কিছু থাকে ওই বাবাকে পেতে চাই। কিন্তু আপনার ফটোগ্রাফির মানে ইচ্ছেটা কবে থেকে, মানে এরকম একটা পরিবেশ? আমি বলছি, হ্যাঁ, আমার ইচ্ছেটা হচ্ছে যখন ক্লাস 6-7 এ পড়ি। কি করে যে হয়েছে আমি জানতাম না, এটা বলাটা বললে বানিয়ে বলতে হয়। আমি বলি যে আমি বিশ্বাস করি, যেটা আমার মনে আছে আমি সেটাই বলি। ওই পরশুরামের কথা, আত্মজীবনীর কথা বলতে গিয়ে, নিজের কথা বলতে গিয়ে 5 জব থেকে উঠে 5টা গোল করেছে এরকম বলো না, লোকে হাসবে। আমি সেই জায়গা থেকে বলি এটা ঠিক জানি না। যখন 5-6-এ পড়ি, আমাদের রাস্তাঘাটে দেখতাম রাস্তায় কোনো মেলা ফেলা হলে নীল এরকম জলে শিশি নিয়ে বসে আছে, তখন নেগেটিভ পাওয়া যেত। ওরা বলতো নেগেটিভ দিন একটা কাগজে, সাধারণ কাগজে ওই লোশনটা লাগিয়ে দিত, দিয়ে একটু রোদ্দুরে ফেলতো, খানিকক্ষণ ওটা নীলচে আবার মধ্যে একটা পজিটিভ ছবি পাওয়া যেত। সেটা আমাকে আকৃষ্ট করেছিল যে হেভি ইন্টারেস্টিং, বাড়িতে প্রচুর নেগেটিভ পড়ে আছে অন্যদের ফেলে দেওয়া। এই করতে করতে আমার প্রিন্টের ইন্টারেস্ট হয়। আর এই শোভাবাজারে তখন অনেক স্টুডিও, তা গিয়ে ওদের কাছে ঘ্যান করতাম। তখন বই নেই, কিছু নেই, ইন্টারনেট নেই, কিছু নেই। বাড়ির একটা ছোট্ট ব্যবসা ছিল বাবার, তখন তো আবার বলছি ভাঙা বলে আলাদা, তাও পার্টনারশিপে। তা কেন জানি না আমি তখন না কিছু দেখি বলছিল ওইসব পার্টনারশিপে ওসবের করতে যাবো না, করলে কখনো নয়, অন্য কিছু করা যাবে। কারণ বিভিন্ন জায়গা থেকে সব শুনতাম পার্টনারশিপের গল্প, বাঙালিদের খুব একটা ভালো কিছু পেতাম না। কেন হয়েছিল এরকমভাবে জায়গা? তা বাড়িতে বললাম ফটোগ্রাফি, সবাই একদম অবাক যে না এরকমভাবে না, ফটোগ্রাফি খাওয়া যায় সব করে তখনকার এতে। এইবার করতে গিয়ে তখন এই স্টুডিওগুলোতে গিয়ে দেখলাম যে একটু পয়সা খরচা করে কেমিক্যাল কিনলে আর পেপার কিনলে এটা বাড়িতে করা যায়। বাড়িতে শুরু করে দিলাম। মানে আমার জীবনটা ছিল এরকম, মানুষ ঘোড়া কেনার পর ছিপটি বা লাগাম কেনে, আমি লাগাম আর ছিপটা আগে কিনে নিলাম, ঘোড়া এলো তার 3-4 বছর পরে ঘটনা চক্রে। তা করতে গিয়ে যখন মাধ্যমিক পড়ছি, ওদিকে তখন সবে কাগজ হিসেবে আজকালের জন্ম হচ্ছে, আর অন্যদিকে ক্রিয়েটিভ ফটোগ্রাফি করছি, যে সারা পৃথিবী জুড়ে আমি এক্সিবিশনে ছবি দেবো। বাড়িতে যখন ওটা বললো এইসব উল্টো পাল্টা ভাবটা ভেবো না, সারা পৃথিবী কি তোমার হাতের মোয়া নাকি, আর তুমি কে এমন হরিদাস যে তোমার ছবি পৃথিবীর সব জায়গায় ছাপা হবে বা যাবে, সব বাজে কথা না। তখন আমার কয়েকজন বন্ধু বান্ধব, সব মাস্তত কুত্তত পিস্তত, তারা বললো ওটা বলিস না, বলেন এটা বল যে কাগজে ছবি দেবো। আর যেহেতু এটা বড় পরিবারে জন্ম, যে বিয়ে বাড়িতে ছবি তুলে তখনকার সেই সময় বিয়ে বাড়িতে করে ছবি তুলে কী করবো, আজকে বলতে আনন্দ লাগে, আমাদের চালাপোলারাই আর কি থার্ড আয়। এক একটা বিয়ে বাড়ি করে 8 লাখ, 9 লাখ, 12 লাখ, 14 লাখ, ভাবাই এবং শুধু ভারতবর্ষ, পৃথিবীর ক্ষেত্রে একটা বড় প্রফেশন ওয়েডিং ফটোগ্রাফি। যেসব ছেলেমেয়েরা আমাদের বিদেশে আছে তাদের গুরুত্ব দেওয়া হয় যে ওয়েডিং ফটোগ্রাফিটা খুব সিরিয়াসলি কর, একটা ভালো উপার্জন আছে। তা করতে গিয়ে তখন যখন বললাম যে একটু নিউজ পেপারে ছবি দেবো আর আনুষঙ্গিক বিভিন্ন কমার্শিয়াল কাজ করবো, এই বলে তো তখন আর দেখছে যে নিয়মিত রাত জাগছে, কাজ করছে, বিভিন্ন বিষয়ে পড়ালেখা করছে। তখন এই সালিশিরা বললো ঠিক আছে, তোমায় ক্যামেরা কিনে দেওয়া হবে, কিন্তু একটা শর্ত, আর তো কিছু চাইতেই পারবে না। আজ থেকে তোমাকে সকালবেলা ভাত, ডাল, তরকারি, ঘর সব পাবে। এবার এরপর থেকে যেটা শুরু, জামা কাপড়, টিউশন ফি, স্কুল কলেজ, বইপত্র কেনা, বেড়াতে যাওয়া, কোনো বিলাসিতার খাওয়া, সবটা তোমাকে তোমার বহন করতে হবে। ওই যে 79 সালে ওই শর্তে আমি রাজি হলাম, একটু ধাক্কা, এবং ক্যামেরা কিনলাম। মানে আজকে ক্যামেরা কিনে রাজা হয়ে গেলাম, তখন তো সেই জায়গা ছিল না। তখন সবে অফসেটে ছাপা একটা ছোটো ওটা কাগজ ছিল সত্যযুগ বলে, আর আজকাল তখন বড়োভাবে এসছে। তখন ফ্রিল্যান্স কথাটাও এখানে ছিল না। আমরা ফ্রিল্যান্স বললে কার্ডে যদি ছাপতাম ফ্রিল্যান্স ফটোগ্রাফার, জিজ্ঞেস করতাম ফ্রিতে ফটোগ্রাফি করে দাও, এইরকম ছিল সেই অবস্থাটা। এটা বহু জায়গায় হয়েছে, এটা বলছি না, প্রসঙ্গ আরও বেড়ে যাবে। তা ওই সময়টা যখন হলো যে
আমি রাগে দুঃখে অভিমানে বললাম যে শোনাই একটা শপথ। আরেকটা শপথ হলো, এত অভিমান লেগেছিল যে এইটার জন্য আমার এত কিছু না, তার পুজোতেও নতুন জামা প্যান্ট করবো। ঠিক ঘটনাচক্রে এবছর আমার কেরিয়ারের 50 বছর। আমাদের একটা ছোট্ট দল আছে থার্ড আই বলে, তারও বয়স হলো 40 বছর। এটা এখনো কন্টিনিউ করছি। আর আয়রনই হচ্ছে, কলকাতার যেসব বড় বড় সোনার বিপণী আছে তার বহু বড় বড়, যেটা নাম্বার 1, আমি নাম নিচ্ছেন তাদের প্রচার হয়ে গেলে, তাদের উদ্বোধনী অনুষ্ঠানে যখন আমার প্রদীপ জ্বালাতে হয়, আমি ওপরওয়ালার কি খেল, যে সোনা দিয়ে বিক্রি করে আমার ক্যামেরা কেনা, যে সোনা পড়লাম না এই নয় সে আমাকে ঘেন্না করি, নিশ্চয়ই উপহার দিই, পড়তে ভালো লাগে, আমার আত্মীয় স্বজন করে থাকুক। আমি বলি যে ওপরওয়ালার হয়তো এটা নির্দিষ্ট করে রাখে। আর একটা ছোট্ট মুখে তখন বড় কথা বলে ফেলেছিলাম, তখন লড়াইয়ের দিন তো, প্রত্যেক দিন সূর্য ওঠে একটু করে, গরিব হয়ে যায় কিন্তু স্বপ্ন বাড়তে থাকে। এই একটা অদ্ভুত সময় হয়, যারা স্ট্রাগল করে তারা সবাই জানে। দুম করে বলে ফেলেছিলাম বাড়ির একটা অনুষ্ঠানে, যখন সবাই সোনা দানা করে ঘুরছে, একটা ফলেদি পরিবার, আমাদের মকচেনি করতে হয়, কয়েক থাকা, বিভিন্ন কাজে একটা বিকে পালিয়ে বাড়ি, তার মধ্যে একটা ইজ্জত আছে, করতাম না। বাবা মা একটু কষ্ট করতে দিয়ে, তুই কেন করবে, এটা তো নেই তো নয়, সেগুলো শেষ হয়ে গেছে, পরে করবো পরে করবো। এক দুর্বল মুহূর্তে একটা জটলার মধ্যে বলে ফেলেছিলাম যে আমি এমন কাজ করবো তো সোনার থেকে উজ্জ্বল হয়ে উঠবে। ওই ছোট মুখে বড় কথা, তাকে নিয়ে ট্রোলড হয়েছিল সেই সময়, মানে মুখে মুখে। রাত্রিবেলায় যখন ঘরে এসেছি, বাবা মা বলেছিলেন যে তুমি এরকম কথা বললে কেন, শুধু তুমি জানো তোমাকে নিয়ে আলোচনা আছে। আমি কথা আট করার জন্য না, মজা করে সব সঙ্গী সাথীদের বলে ফেলেছে যে তুই সোনার আংটি পরিস নিয়ে পড়িস নি, আর দূর সব সোনা করে কি হবে, আমি সোনার থেকে উজ্জ্বল হয়ে। এবার ঘটনা, আমার ইষ্টদেবতা রামকৃষ্ণদেব হাতে আংটি করে উঠতে নেই, কিছু বিশ্বাস করি না, ঈশ্বর বিশ্বাস করি, বিশ্বাস করি রামকৃষ্ণদেবকে, দীক্ষা প্রত্যায় বিশ্বাস করি, দীক্ষাও নিই, আলাদা প্রসঙ্গ 5-5বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, যেটা একসময় সাংবাদিকতা করেছি। মানে আমি জানি আর 1 সেকেন্ড বাদে আমি বাঁচবো না, সেখান থেকে তার মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি, পরে বলবো যদি ঘটনা চলে। তা একদিন এরকম বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, দেরি করে ফিরেছি, তখন শতদণ্ড তথা দাদুরা বেঁচে আছেন, সব বাড়ির মেয়ের বিয়ে। যখন ওখান দিয়ে ঢুকছি, কি জানি এই মুহূর্তে দাদুদের থেকে আমার লাগাতার ভাবো, আজকে বাড়ির একটা বোনের বিয়ে, তুমি এত দেরি করে ঢুকছো, কি নিজেকে অনুমান করো। তখন আজকাল পরিবর্তন, শনিবারের চিঠি, কখনো আনন্দবাজার, কখনো সেলসম্যান, সবেতে ফ্রিল্যান্স করে যাচ্ছি, ইন্ডিয়ান এক্সপ্রেস, এরকম ধরনের সবেতে খেয়ে বলতে যাবে, তার সঙ্গে বিয়ে বাড়ি করে তাড়াতাড়ি ঘরে গিয়ে কোনো রকমের পাঞ্জাবিটা পাল্টে বোনের সঙ্গে দেখা করতো, আবার পরিবেশন করতে হতো, তখন তো ক্যাটারিং ছিল না, বাড়ির মেয়ের বিয়ে, বোনের যখন বিয়ে আমাদের থাকতে হবে। যখন এই ঠিক ওইখান দিয়ে সেরকম ভাবে শ্রমিতে বর বিয়ে করতে এসছে, বোন পাশে বসে আছে, দেখাতে যাচ্ছি, যখন এখান দিয়ে নামতে চাইলে এই হচ্ছে অত দোকাল, এই হচ্ছে অত ওই হয়েছে, এটা কোনটাকে বলছে, খুব সাধারণ দেখতে স্বাভাবিক, ওইটা এখনো বলতে গায়ে কাঁটা লাগে। যাদের বলেছিলাম যে একদিন সোনার থেকে বেশি উজ্জ্বল হয়ে উঠবে, একজন বললো, ডাক নাম আদর করে বাবু বলতো, যে বাবু আজকের মনে হয় সেদিন সোনাকে টক্কর নেওয়া গেল। আমি বললাম যে না, সেটা না, ভালো কথা, লড়াই করে ওই জায়গাটাকে পৌঁছতে পেরেছি। আমি আজও ইমোশনাল হয়ে যাই। হ্যাঁ, আমি যারা লড়াই করছে আমি বলি যেন এই জোশে ধরে রাখা, যে মুখ থেকে যখন বেরিয়ে গেছে সেটা যেন রাখার চেষ্টা করা হয় সর্বতভাবে। মেকি নিজেকে গ্লোরিফাই করার জন্য স্ট্রাগল করেছি বলা নয়। আমার প্রচুর জুনিয়র আছে, তারা আজকে দিকপাল সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, এটা আমার চরম প্রাপ্তি। যখন আমার কোনো জুনিয়ররা সারা পৃথিবী, কেউ আমেরিকা, কেউ নিউজিল্যান্ড, কেউ বাহরিন, কেউ দুবাই, কেউ লন্ডন কাঁপাচ্ছে, তাদের যখন সফলতা আসে, ঠিক আছে গেল তো, পতাকা উঠলো, তারপর তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে একাধিক ন্যাশনাল জিওগ্রাফি কালেক্টরস এডিশন। সেটা প্রসঙ্গটাতে আসে, যেদিন প্রথম আপনি জানতে পারলেন যে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে আপনার ছবি সিলেক্টেড হয়েছে, সেদিনকার অভিজ্ঞতাটা একটু যদি বলেন। সেদিন খুব না, প্রথম ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল না, এটা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক কালেক্টরস এডিশন, মানে একই গ্রুপ। আমাদের ক্ষেত্রে বলা হয় কাউকে না ছোট করে, চ্যানেলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি কালেক্টরস এডিশন। এখানে গেছে কথা বলছে, তার মানে যে ন্যাশনাল জিওগ্রাফি, আমি তো ন্যাশনাল জিওগ্রাফি যখন তখন দেখি, আলাদা প্রসঙ্গ।
একটা সময় হলো কি, হঠাৎ তখন আমার ভারতবর্ষকে পৃথিবীর বহু মেডেল লকেট পকেট চলে এসছে, প্রচুর বড় বড় কন্টেস্ট। হঠাৎ একটা সময় প্রচুর মেল আসতে শুরু করলো যে আপনি কি ন্যাশনাল জিওগ্রাফির সঙ্গে কাজ করতে চান। এটা আমি মজা করে বলি, ব্যাপারটা এরকম যে তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চাও বা ভারতের রাষ্ট্রপতি হতে চাও, এরকম ধরনের তাদেরকে মজা মস্করা করছে। তো আমার এক মানে মেম্বার তখন আমেরিকায় থাকে, ওকে বললাম দেখতে এটা কোথা থেকে জেনারেট হচ্ছে। ও বিভিন্ন সার্চ ইঞ্জিন দিয়ে দেখলো যে এটা ওয়াশিংটন ডিসি থেকে এসছে। ন্যাশনাল জিওগ্রাফিকের হেডকোয়ার্টার্স হচ্ছে ওয়াশিংটন ডিসি। তা বললাম যে এটা ন্যাশনাল জিওগ্রাফি পাঠিয়েছে, এটা কি করে বুঝবো? বললো স্যার করা যায়, কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচা আছে, আর আমার তো পয়সা নেই, দরকার নেই। ওয়াশিংটন ডিসি থেকে যখন এসছে তাহলে একটা মেল করে দেখাই যেতে পারে। তা আমি হালকা করে দিলাম যে পৃথিবীর প্রায় 200টা দেশ, 200টা দেশের সিরিয়াস ফটোগ্রাফারদের স্বপ্ন থাকে ন্যাশনাল জিওগ্রাফি মানে 4টে হলদে বর্ডারের মধ্যে এই যে এমব্লেম, এই 4টে বর্ডার, এটাও একটা ন্যাশনাল জিওগ্রাফি অ্যাওয়ার্ড থেকে পাওয়া একটা জ্যাকেট, যদিও বাজারে অনেকে গিফট করে শুনেছি, আমার একাধিকবার পাওয়া, বরং এতবার পুরস্কার পেয়েছি অর্ধেক জ্যাকেটও দেয়নি, জানি এতবার পেয়েছি এত জ্যাকেট দিয়ে কী করবে, থাকলে ভালো হতো, আলাদা প্রসঙ্গ। তা ন্যাশনাল জিওগ্রাফি এরকম একটা হলদে বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে কি করে একটা ছবি দেখানো যায়, তাহলে তার একটা ল্যাজ বোঝানো আর কি। এটা সারা পৃথিবীর সব ফটোগ্রাফার দেয়, আমাদের অস্কার নোবেল যাই বলো তা গেল। তা আমি দিলাম যে এ তো সারা পৃথিবী সব ফটোগ্রাফারই দিচ্ছে, আর আমি যখন একজন সিরিয়াস ফটোগ্রাফার, আমার ইচ্ছে অবশ্যই হলে খুব খুশি হব। মেলটা করার সঙ্গে সঙ্গে উত্তর চলে এলো। ভাবো যেটা 1-1.5 বছর মেলটা দেখছি না, মানে কোনো যাত্রা বিমান নেই ওদের। দেখলাম ওদের মানে ইনভিজিলেন্স ডিপার্টমেন্টের একটা মেল। আমি বাবা আবার কি ইনভিজিলেন্স ডিপার্টমেন্ট, পুলিশের ন্যাশনাল জিওগ্রাফির আবার কি? সে দেখলাম শোকস করেছে ওদের রিসার্চ টিম যে কেন অতনুপালকে তোমরা খুঁজে পাওনি, এবং সঙ্গে সঙ্গে রিসার্চ টিম আমার থেকে অ্যাপোলজি চেয়েছে, ওদের থেকে অ্যাপোলজি চেয়েছে, মেল দেখতে পাচ্ছি গেল। যে ওদের অ্যাপোলজি চেয়েছে আমি বলছি না কোনো ব্যাপার হতেই পারে, না সঙ্গে সঙ্গে রিসার্চ টিম দেখছি শোকস করে দিচ্ছে ওদের এডিটোরিয়াল টিমকে, তোমরা কেন অতনুপালকে খুঁজে পাও? যেই করছে ওরা অ্যাপোলজি চাইছে, যখন দেখলাম একটু কথা বলছি সঙ্গে সঙ্গে ওদের ইন্টারন্যাশনাল লিগাল সেল আর কপিরাইট সেল তুমি কন্ট্রাক্ট সাইন করো, তোমার সঙ্গে আমরা কাজ করবো। এই দিয়ে চললো ন্যাশনাল জিওগ্রাফির সঙ্গে পথ চলা। একাধিক অ্যালবাম সেখান থেকেও আরও ছাপিয়ে গেল কীরকম? ন্যাশনাল জিওগ্রাফিক ক্যালেন্ডার, হয়তো 2-3 কোটি ছবি থেকে মাত্র 10-12টা ছবি নিয়ে ক্যালেন্ডার হয়, সেখানে স্থান পেলাম। ওটাকে ছাপিয়ে গেল আবার আরেকটা 5টা বিল্ডিং জুড়ে, ধরো এই যে বিল্ডিংয়ে বসে রয়েছি, এর থেকেও বড় বড় 5টা বিল্ডিং জুড়ে এক্সিবিশন হচ্ছে সাউথ কোরিয়া, ন্যাশনাল জিওগ্রাফি অর্গানাইজার, তার কভার ফটো আমার। এই নিয়ে আমি বলি তোমাদের আশীর্বাদ ভালোবাসা, অনেক মানুষের শুভকামনায়, ইভেন বলি যারা আমাকে পছন্দ করে না তাদেরও নিশ্চয়ই কিছু একটা মনোবাঞ্ছা ছিল যে ভারতের অন্তত একজন প্রতিনিধি থাক। আমি বিরোধীদের আমি বলি না, আমি অন্য দিক দিয়ে বলি যে আমি দেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এই ডাল ভাত খেয়েও, মানে জোয়ার না পেয়েও, ভাটার মধ্যে এই জগতে প্রবেশ করেও ওপরলা আমাকে যে স্থান দিয়েছে বারে বারে, এই জন্য কৃতজ্ঞ। আর মনে হয় সবাইকে বলি যারা আগামীতে আছে, এখনো পর্যন্ত এই কালেক্টার্স এডিশনে আমার শেষ অ্যালবাম যেটা ছিল ওখানে ডন টু ডার্ক বলে, তারপরে এখনো পর্যন্ত কোনো ভারতীয় ওখানে নেই। কোনো কারণে যদি আমি ওখান থেকে রিজেক্টেড হই, দেখা যাবে 147 কোটির ভারতবর্ষে আমি ছাড়া কোনো ফটোগ্রাফার ছিল না। আমার মনে হয় ভারতবর্ষের শিল্প প্রতিভা এত কম নয় যেখানে না থাকার মতো, কিন্তু চর্চা বা সাধনায় এই যে বললাম যে কখনো কখনো এই পরনিন্দা, পরচর্চা, পরের সৌভাগ্য বা সাফল্যে ঈর্ষান্বিত হওয়ায় নিজেদের কাজগুলো ছোট হয়ে যায়, তার ফলে সেখানে পৌঁছানো যায় না। সেটা যদি একটু সদর্থকভাবে দেখা গেল আমাকে পছন্দ নয়, কোনো অসুবিধা নেই, আমার ফ্যাক্টস এবং ফিগারটাকে সাপোর্ট দিই, যেটা হয়েছে কোনো তৈলবর্তন না করে। যেটা বললাম, শুনেছি 200টা দেশের মধ্যে 80 জন জয়ী থাকে একটা ছবি সিলেক্ট হতে গেলে, তার মধ্যে ভারত এবং আশপাশের কোনো দেশ নেই। মানে যদি স্বজন পোষণও করতে হয়
তোমাকে 41টা দেশকে কিনতে হবে, সমর্থন সম্ভব নাকি? সম্ভবই না। আর আমার তো সম্ভবই না, কোনো প্রশ্নই নেই এরকম জায়গা। তখন বলি যদি ঠিক ঠিক মতো লড়া যায় তাহলে ওই জায়গা পৌঁছানো যায়। আর বিশেষ করে তোমাদের এটা সোশ্যাল মিডিয়া আসবে বলে বলা, আমি বলি আমার বিভিন্ন মেম্বার, আমি ছাত্র কখনো বলি না, যার জন্য আমি নিজেকেও টিচার বলি না, আমি বলি আমরা সহকর্মী সহযাত্রী একই পরিবারের। আমার বয়স বেশি আগে এসে গেছি, যে কম পরে এসছে, আর তার থেকে কোনো নয় না। ট্রুলি আমি এটা বিশ্বাস ট্রুলি বিশ্বাস করি। আমি কখনো কোথাও দেখবেন আমি দাবি করেছি আমার কোনো ছাত্র করেছে, আমাদের একজন মেম্বার করেছে। আমি সব সময় বলি আমি নিজেকে শিক্ষক বলি না, তারপর ছাত্র আবার একজন শিক্ষক হতে গেলে আমি বলি ট্রুলি শিক্ষক হতে গেলে আমি যেটা বিশ্বাস করি 100 জন মানে অত্যন্ত ভালো আলোকচিত্র শিল্পী হলে 100 জমায়েত হলে একটা শিক্ষকের জন্ম হয়। আরো কঠিন, এই গঠন প্রণালী আরো কঠিন। আমি দাবি করতে পারি তাহলে যারা প্রকৃত শিক্ষক তাদের অপমান করা হবে, আমি বিশ্বাস করি এটা। আমি কোনোদিন বলি শিক্ষক হতে পারবো না, হয়তো একটু ফটোগ্রাফার হলেও হতে পারি, শিক্ষক জীবন হতে পারবো না, ওই কোয়ালিটিস আমার নেই। এবং ঘটনাচক্রে কাউকে আঘাত না করে বলি সেই রকম শিক্ষকের সান্নিধ্য খুব কম পেয়েছি, যাদের মনে প্রাণে যিনি শেখালেন তিনিই তো শিক্ষক হয়ে যান না। এই যে কারণে বলছি আমি শিক্ষক কথাকে অত গুরুত্ব দিই, অত মর্যাদা দিই, অত মানে কি বলবো নত জানো হয়ে সবসময় তাদের শ্রদ্ধা জানাই, সেরকম শিক্ষক পেলে সবসময় আমি বলি আমার থেকে অনেক মেঘে মেঘে বেলা আমিও সাবতীর্ণ। আমি বলি যদি কোনো 30 বছরের ছেলে বা মেয়ে যদি দেখি তার মধ্যে শিক্ষক কোয়ালিটি আছে, আমার তার পায়ে পড়তে আমার 1 সেকেন্ড দ্বিধা করবো না, আমি শিক্ষা উন্নীস করি। তা যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। তা এবার সোশ্যাল মিডিয়াটা যেটা বলি, অধিকাংশ ছেলে মেয়ে সাধারণ মানুষ ইউজই করতে পারেন না, ব্যবহার করতে পারেন, ভুল ব্যবহার করেন। যেমন কি কে কি খেলো গেল, ওই বিয়ে বাড়ি জন্মদিন, হ্যাঁ হ্যাঁ হি। এই যে আমাকে ভিজিলেন্স ডিপার্টমেন্ট উদ্ধার করলো কোথা থেকে, তখন ফেসবুক আসেনি, অর্কুটে মাঝে মাঝে কিছু ছবি দিতাম যাতে মানুষের চোখে পড়ি, আর কিছু না। এখানে তো বিক্রির বাজার ছোট্ট, কে অতনুপালকে চিনবে? অতনুপালের মতো লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা ভারতবর্ষে করছে। যদি আমার কোনো বন্ধটা তাদের কাছে পৌঁছয়, এইবার সোশ্যাল মিডিয়াকে ঠিক সেইভাবে হ্যান্ডেল করার জন্য যখন বলছে ওদের ভিজিলেন্স ডিপার্টমেন্ট আমার খুঁজেছে, তো আমার বাড়িতে বা এক্সিবিশনে খুঁজে যায়নি। পৃথিবীতে ছেলের হাতের মোয়া যে চলো কোন অতনুপালকে দেখা গেছে ইন্ডিয়াতে যাব, ওই প্রদর্শনী দেখবো, তারপর তাকে সিলেক্ট করে, একদম না। তার মানে আমি মনে করি, আমি এখনো জানতে পারিনি কোথা থেকে সিলেক্ট হয়েছে। আমার লড়াইটা দেখে যে এ সিরিয়াসলি কাজ করছে, লক্ষ্য একটাই। আমি বলি আমার লক্ষ্য স্ট্রিট ফটোগ্রাফি, আমি ভিডিওতেও এতটুকু শিফট হই। মজা করে বলি আজ থেকে ধরো 25-30 বছর আগে ডিসিশন নিচ্ছি এই বাড়িতে বসে, আমার তো বারে বারে আসে যে আমি বিয়ে করছি, মা বাবা ঠাকুমা দাদু আত্মীয় স্বজন যে তোমার কী প্রবলেম এত, তার বলছে এই নেতাজি বিয়ে করেছিল, এই গান্ধীজি কি তাদের থেকে মহান নাকি, তো তুমি কী করতে, তুমি এটা ফটোগ্রাফি করবে বলে বিয়ে করবে না, তোর কী অসুবিধা আছে বলো। মজা করে কেন বন্ধু বান্ধবদের বলেছিল তোর মেডিকেল টেস্ট করতে হবে, ম্যাডাম করতে অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই, জ্ঞান তার কথা পরে আসবো। আমি দেখেছিলাম যে এই যে ফটোগ্রাফি আন্দোলন, যেটা ভারতবর্ষে কোনো আন্দোলন নেই, বেঙ্গলের যে আন্দোলন আছে অনেক ভুলভাল আন্দোলন আছে, পৃথিবীর ওই জায়গায় হিট করতে পারছে না। এই যে বললাম যে আমি ন্যাশনাল জিওগ্রাফি দাঁড় করলাম কেন, আমার কিন্তু বহু প্রতিভাবান ফটোগ্রাফার এসছে, আমার থেকে শক্তিশালী ফটোগ্রাফার এসেছেন, আমি মানি, কেন দাঁড় খুলতে পারলেন না? অতনুপালের ভিতরে নেই কেন দাঁড় খুলে ফেললে? তখন বললাম এইটা আমার জনমানুষে ছড়াতে হবে, অন্তত এমন কিছু ছেলে মেয়ে তৈরি করি যারা যেদিন আমি থাকবো না ডেফিনেটলি দরজা খুলবে, আর দরজা খুললে যার কথা প্রথম মনে করবে সেটা আমি, অন্তত ভারত ইন্ডিয়া কন্টিনেন্ট থেকে। তো সেটা আমার নতুন করে বেঁচে ওঠা, যে কেন করবো না। করতে গিয়ে দেখেছিলাম যে ধরো আজকে তোমার দর্শক কথা বলছি, বুঝলে যে আমি মনে করি যদি এই ভারতবর্ষ তথা এই বাংলার ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়াটাকে হালকা ফলকাভাবে না নিয়ে খুব সিরিয়াসলি, যে ভালো কবিতা লিখতে চায় কবিতাকে ব্যবহার করুক, ক্রিয়েটিভিটিটাকে আমি পটল রান্না করতে আরম্ভ করলাম, এই মুহূর্তে মাংস রাখলাম, এই মুহূর্তে একটা রেস্তোরাঁয় ঢুকে গেলাম, এই ছ্যাপলামো বা ছেলে মানুষ এটা করতে গিয়ে এফেক্টেড হয়।
কখনো কখনো আমার বন্ধুরা আমাকে গালাগাল করে যে তোর এই প্রোফাইলটা সোশ্যাল মিডিয়াটা কি নোটিশ বোর্ড নাকি সোশ্যাল মিডিয়া। আমি ভাই আমার তো অত ক্ষমতা নেই এরকম ভাবে থাকো, কেমন এই জায়গাটা পৌঁছতে হবে। এত বড় যখন সুযোগ পেয়েছি যে এর মাধ্যমে আমি সারা পৃথিবীতে ছড়িয়ে যেতে পারছি, যে কেন এটাকে নষ্ট করবো। তবে তোমার প্রোফাইলে ঢুকলে ছবি দেখতে, এখানে দেখছি তুমি কোন রেস্টুরেন্টে কি খেয়েছো, কার সঙ্গে ইয়ার্কি মারছো, কার সঙ্গে লাগালাপ্পা নাচ করছো, তার জন্য তোমার প্রোফাইলে আসেনি। এত এত বিষয়ের মধ্যে মানুষ এত ফাস্ট সব মনে রাখতে পারে। যদি তোমাকে এক্ষুনি বলি, ধরো আজকে এটা বিজ্ঞাপনের মতো না, ধরো কলকাতার একটা সর্বাধিক প্রচারিত দৈনিক আনন্দবাজার, যে আরেকটা দৈনিক বর্তমান, দেখবে ফার্স্ট পেজে যে একটা তাকে বলা হয় 16 কয়েক লক্ষ টাকা খরচা করে দিতে হয়। তোমাকে যদি তুমিও কাগজ দেখেছো, আমিও দেখেছি। আমাকেই যদি একটু বলা হয় যে বলুন তো আজকে আনন্দবাজারের ফার্স্ট পেজে কি 16 ছিল, বা বর্তমানে কয়েক লক্ষ টাকা খরচা করতে পারতাম। এইবার আমাকে বিনা পয়সাটা সোশ্যাল মিডিয়া, প্রায় বিনা পয়সা, আমার জীবনের অঙ্গের মতো আছে, কেন আমি সেটাকে নষ্ট করবো। মানুষ টাকা দিয়ে সাস্টেন করছেন। আমি সকালবেলা চেয়ে দুপুরবেলা বসে তোমার সঙ্গে কথা বলছি, কি বিজ্ঞাপন ভুলে গেছি, দেখেছি, ভুলে গেছি। এবার আমি কি জন্য যে আমাকে মানুষ মনে রেখে দেবে। তুমি ফটোগ্রাফি দেখতে ঢুকলে অতনুপ পালের কটা ছবি, তুমি আগডম বাগডম জিনিস দেখতে শুরু করবে, আমি ম্যানেজ হয়ে যাবো। তখন বলি যে জুনিয়রদের কাছে আমার ভালোবাসার আবেদন, বড় জোরে আবেদন, যে তোমরা দয়া করে সোশ্যাল মিডিয়াকে পজিটিভলি ইউজ করো। নিন্দা, মজা, মস্করা, ছ্যাপলামো না করে যদি করো, তোমাদের জন্য আগামী জীবন দাঁড়িয়ে রয়েছে। যে কোনো গান বাজনা, কবিতা লেখা, সাহিত্যের বিভিন্ন পাঠ, নাটক, তুমি যে কোনো বিষয়, ইভেন সেখানেও সিরিয়াসলি রান্না বান্না, মানে রান্না বান্না মানেই বললাম না যে পটলের দোরমা করেছে বলে দেবে না। তোমার যদি রান্না ফুড যদি তোমার বিষয়, ডেফিনেটলি তুমি একটা সিরিয়াস করো, কোনো অসুবিধা নেই, এটা করা উচিত। এটা আমি বলি, যেহেতু সোশ্যাল মিডিয়া দেখো, আমি মনে করি যদি এ থেকে একটি বা ছেলে মেয়ে যদি দাঁড়িয়ে যায়, এই কথা থেকে অনুপ্রাণিত হয়, মনে হবে আমার 1000 মন্দির মসজিদ গির্জায় পুজো দিতে যাওয়ার থেকে অনেক বেশি অবশ্যই হবে, অবশ্যই হবে, মানে এটা আমি আশা রাখি অবশ্যই হবে।